এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করলেন ওবায়দুল। আন্দোলন চাঙ্গা না হওয়ার কারণ খুঁজছেন ফখরুল। ভুটানের জলবিদ্যুৎ পেতে $100 কোটি বিনিয়োগ করবে বাংলাদেশ। কাল থিম্পু যাচ্ছেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নতুন মুখের সুযোগ নেই, ম্যানেজার থাকছেন খালেদ মাহমুদ সুজন। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা ফার্মের মুরগি বলছেন ওবায়দুল কাদের। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা কর্মসূচির মধ্যে সারা দেশে পালন করা হচ্ছে দিনটি। সকালে রাজধানী ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর 32 নম্বর খুলে দেওয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ফার্মের মুরগি হিসেবে চিহ্নিত করে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। ওবায়দুল কাদের বলেন, দেশ ও গণতন্ত্র বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিউগলের সুরে মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিসুর রহমান। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা। এ সময় জাতীয় নেতাদের গার্ড অব অনার দেয়া হয়। মুজিবনগর সরকারের সময় দায়িত্ব পালন করা 4 আনসার সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেন আওয়ামী লীগ নেতারা। স্মৃতিসৌধের শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 17 এপ্রিল যারা পালন করে না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন ওবায়দুল কাদের। সিলেটে বলছিলাম কাউয়া, এখানে আর কাউয়া বলবো না। এখানে কাউয়া বলবো না, কিন্তু এখানেও মনে হয় ফার্মের মুরগি ঢুকে গেছে। দেশি মুরগি দরকার, ফার্মের মুরগির দরকার না। এটা স্বাস্থ্যকর নয়। ওখানে সমস্যা নেই, সব সমস্যা এখানে। দেখেন পুরা মঞ্চে নেতা, নেতার নেতা, বিলবোর্ডের দিকে আতি নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, সিপি নেতা, গুলি নেতা, নেতার আর অভাব নেই। বাইরে দেখি এক চেহারা, বিলবোর্ডে দেখি আরেক চেহারা। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিজয় ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, মনে রাখবেন। এবারের বিজয় মানে ওই অশুভ শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন হবে বাংলাদেশের। এর আগে পুলিশ, বিজিবি, আনসার, ভিডিবি, স্কুল কলেজের শিক্ষার্থী সমন্বয়ে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির জনপ্রিয়তা থাকার পরও সরকার বিরোধী আন্দোলন জোরদার না হওয়ার কারণ নেতাকর্মীদের খুঁজতে বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী নিখোঁজের 5 বছরে এক আলোচনা সভায় তিনি তাগিদ দেন। সবাই বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, নিজেদের অবিশ্বাস ও সন্দেহের কারণেই দল শক্তিশালী হচ্ছে না। ইলিয়াস আলী নিখোঁজের 5 বছরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই ইলিয়াসের সন্ধান চেয়ে স্লোগান না দিয়ে অন্য স্লোগান দেওয়ার কড়া সমালোচনা করেন তিনি। যাকে উপলক্ষ করে আজকে এই সভা, তার নামে কোনো স্লোগান আমি শুনিনি। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কোনো দাবি আপনাদের মুখ দিয়ে উচ্চারিত হয়নি। খুব দুঃখজনক। সভায় সরকার বিরোধীদের দমন করে ক্ষমতায় টিকে থাকতেই গুম খুন চলছে দাবি করেন বিএনপি নেতারা। পাশাপাশি সরকার পতন আন্দোলন জোরদার না হওয়ার কারণ অভ্যন্তরীণ দুর্বলতা বলেও মত তাদের। আমাদের জাতীয়তাবাদী শক্তি যদি আমি পরিচয় দেই, তাহলে আমাদের সুবিধাবাদী চরিত্র পরিহার করতে হবে। সুবিধাবাদী আর জাতীয়তাবাদী একসঙ্গে বসবাস করতে পারে না। ইমান আর বেঈমান একসঙ্গে বসবাস করতে পারে না। বিএনপির একের প্রতি অন্যের বিশ্বাস অনেকটা কমে গেছে। কেউ কাছাকাছি আসার চেষ্টা আমরা করি না।
সবাইকে ঐক্যবদ্ধ করে সরকার পতন আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কেন কোথায় সমস্যা হচ্ছে যে আমরা সেই আন্দোলনটাকে ক্রিস্টালাইজ করে আমরা এই একটা সম্পূর্ণ অপশক্তি, একেবারে গণবিচ্ছিন্ন একটি সরকার যাদের কোনো মৌলিক নৈতিক কোনো অধিকার নেই ক্ষমতায় টিকে থাকার, তারা ক্ষমতায় টিকে আছে, এই জায়গাগুলো আমাদের খুঁজে বার করতে হবে। জনগণের মধ্যে মানুষের অধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কয়েক সপ্তাহের বিরোধের অবসান ঘটিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সোমবার এক আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দেওয়ার সময় আ.জ.ম নাসিরকে কাছে ডেকে কোলাকুলি করেন। দুজনের দ্বন্দ্ব ভুলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সমস্যা দূর করতে তারা একসঙ্গে কাজ করবেন। সিটি কর্পোরেশনে বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি প্রকাশ্যে মেয়র নাসিরের বিরোধিতায় নামেন মহিউদ্দিন। এক সমাবেশে তিনি নাসিরকে খুনি, ইয়াবা ব্যবসায়ী ও অযোগ্য বলেও আখ্যায়িত করেন। নাসিরও পাল্টা মহিউদ্দিনের বিরুদ্ধে বিজয় মেলা টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি সহ বিভিন্ন অভিযোগ তোলেন। পদবীর জন্য প্রতিযোগী হতে পারে, বক্তব্য দেওয়ার সময় আমি অনেক কিছু বলেছি এই জন্যই সেটা আজকে নাইবে বললাম যে আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে চলবো। ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে $100 কোটি বিনিয়োগ করবে বাংলাদেশ। এই কেন্দ্র থেকে বছরে 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আমদানি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী A.H. মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের আমন্ত্রণে মঙ্গলবার 3 দিনের সফরে ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থিম্পুতে বৈঠক করবেন দুদেশের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে বাংলাদেশ, ভারত ও ভুটান ইতিবাচক অবস্থানে আছে। ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর নেপালে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চুক্তি বা সমঝোতা স্মারকে সই করতে পারেন 3 দেশের সরকার প্রধান। বাংলাদেশ সরকার $1 বিলিয়ন ওই প্রকল্পে বিনিয়োগ করবে এবং আরো এর অতিরিক্ত আরো কিছু টাকা লাগবে, তো সেটা হয়তো অন্য সূত্র থেকে ভারত সরকার দিতে পারেন, এশীয় ব্যাংক দিতে পারেন। বিদ্যুতের তো অবশ্যই আমাদের কিনে নিতে হবে প্রোডাকশনটা, তো প্রপোর্শনেট রেটে আমাদের যেটা বিনিয়োগ আমরা সেটার পাবো, সুবিধা পাবো। প্রধানমন্ত্রীর এবারের সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বৈত কর পরিহার, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 6টি বিষয় চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এই সকল উচ্চ পর্যায়ের সফর দুদেশের মধ্যে বিরাজমান সুসম্পর্কের নিদর্শন, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরের মধ্য দিয়ে আরো গভীর হবে বলে আমরা আশা করছি। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সহ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল BBIN মোটরযান চুক্তিতে ফিরে আসতে ভুটান সরকারকে আহ্বান জানাবে বাংলাদেশ। সম্প্রতি ভুটান এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছে। সফরে থিম্পুতে অটিজম কনফারেন্সেও বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 16 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ মালিক সমিতির অভিযানের দ্বিতীয় দিনেও রাস্তায় বাস কম, চলছে যাত্রী দুর্ভোগ। সিটিং সার্ভিস বন্ধের পরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠছে। এদিকে অভিযানের সময় বাস বন্ধ রাখলে রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন বিআরটিএ চেয়ারম্যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিজ শাহবাগ থেকে যাবেন ধানমন্ডি। 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাননি কোনো বাস। আজিজের মতো অনেকেই পড়েছেন একই সমস্যায়। সিটিং সার্ভিস বন্ধের পর দিনও গণপরিবহন সংকটে নাকাল নগরবাসী। কোনো গাড়ি পাচ্ছি না, এরপর রাস্তা যে অবস্থা দেখতেছি পুরো রাস্তায় ফাঁকা। ইউনিভার্সিটি ক্লাস করে আসলাম, এখন দাঁড়ায় আসছে, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় আছি, গাড়ি পাইতেছি। আর বাস মিললেও লোকাল সার্ভিসেই দিতে হচ্ছে সিটিং সার্ভিসের ভাড়া। লোকাল হয়ে গেছে কিন্তু তবুও তো ওনারা আগের বারেই কাটতেছে। বনশ্রী থেকে আপনার ইয়েতে ভাড়া ছিল শাহবাগ 35 টাকা ভাড়া, নরমাল তো আরো কম হওয়া উচিত। সিটিং সার্ভিস বন্ধের পরও আগের ভাড়া আদায়ের কোনো যুক্তি দেখাতে পারেনি পরিবহন শ্রমিকেরা। ভাড়া 15 টাকা
টাকা আমি সঠিক জানি না, তার আমি 25 টাকা চাইছি। এদিকে অনিয়ম বন্ধে দ্বিতীয় দিনের মতো চলেছে বিআরটিএ ও মালিক সমিতির অভিযান। নিয়ম না মানায় জরিমানা করা হয়েছে অনেক পরিবহনকে। জোর দিচ্ছি যেটা হলো যে কি ভাড়া চার্ট আছে কিনা একদম, এবং কোনো অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা। অভিযান পরিদর্শনে এসে বাস বন্ধ রাখলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। যেসব মালিকরা গাড়ি নামাবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, যেহেতু গাড়ি তারা বসাই রাখবে, প্রয়োজন হলে গাড়ির রুট পারমিট আমরা বাতিল করে দিব। মালিক সমিতি বলছে অভিযান শেষে যাত্রী চাহিদা বিবেচনা করে আইনি কাঠামোয় আবারও চালু করা যেতে পারে সিটিং সার্ভিস। সিটিং এর যদি যাত্রী সাধারণ মনে করে তাহলে আইনগত কাঠামো দিয়ে ভবিষ্যতে আরটিসি রোড পারমিট অথরিটির পক্ষ থেকে সেই গাড়িগুলোকে নির্দিষ্টকরণ করে আইনগত কাঠামো দিয়ে চালানো হবে। মঙ্গলবার বেলা 12টা থেকে আবারও শুরু হবে অভিযান। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুপম দেব আছেন আমাদের সাথে খেলাধুলা খবরের জন্য। সুজনকে নিয়ে আমরা গতকাল একটা সংবাদ পরিবেশন করছিলাম, তো আজ বিসিবি ঘোষণা দিয়েছে না বাংলাদেশ দলের ম্যানেজার সুজনই থাকবেন। আর আমাদের যেই স্কোয়াডটা আগেই ছিল ধারণা করা হচ্ছিল সেটিই থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ট্রাই নেশনের জন্য। স্কোয়াডে 6 জন পেসার রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে কন্ডিশন বিবেচনায়। সেই খবরগুলো জানিয়ে দেবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। মুশফিকের অনবদ্য সেঞ্চুরিতে নাইমের সঙ্গে রেকর্ড জুটি, শান্তর প্রথম সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয়। ফকিরের পুলের দাবি মেনে নিয়েছে বাফুফে, আগামী বছর খেলতে পারবে চ্যাম্পিয়নশিপ লিগ। নয়টা 26 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। ট্রাই নেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজার থাকছেন খালেদ মাহমুদ সুজন। তবে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ততার কারণে সাসেক্সের 2 প্রস্তুতি ম্যাচে সুজনকে পাওয়া যাবে না। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগার স্কোয়াডে পরীক্ষিতদের উপর আস্থা বিসিবির, কন্ডিশন বিবেচনায় 6 পেসার থাকবে স্কোয়াডে। ক্রিকেটার হিসেবে সফল ছিলেন, কোচ ম্যানেজার হিসেবেও সুজনের খ্যাতি আছে। বাংলাদেশ দলের বড় অ্যাসাইনমেন্টে সুজনের সার্ভিস পেয়েছে দল। ভালো মন্দ 2 অবস্থাতেই টাইগারদের একসুত হয়ে গেঁথেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচের দায়িত্বে সুজন। প্রিমিয়ার লিগ শেষ হতে অনেক দেরি, এরই মধ্যে ট্রাই নেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে যাবে মাশরাফির দল। তাহলে টাইগারদের ম্যানেজার হচ্ছে কে? সুজন বিসিবির কোর্টে বল ঠেলেছেন, বিসিবিও সুজনকে ছাড়তে নারাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হয় তাকে তো টিমের সাথে থাকতেই হবে অবশ্যই, কারণ এটা তো ন্যাশনাল, ইন্ডিভিজুয়াল ক্লাবেরটা চেয়ে অনেক বড়। সো ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ওখানে থাকতেই হবে। আমার ধারণা হয়তো প্র্যাকটিস ম্যাচে না থাকতে পারে, কিন্তু খেলা যখন হবে তখন তাকেই থাকতে হবে। 19 এপ্রিল ট্রাই নেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা হবে। দলের আকার হতে পারে 18 সদস্যের। আগের কয়েকটা সিরিজে পরীক্ষা নিরীক্ষা হলেও এবার সুযোগ নেই। পরাশক্তিদের বিপক্ষে পরীক্ষিতদের উপরই আস্থা রাখা হবে। কন্ডিশনের কারণে পেসের বহর বড় হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন মুখ আসা খুব কঠিন। দিবেন কাকে? মানে আমি নতুন ঢুকাতে চাই, কাকে বাদ দিব? আমি তো তামিম, সাকিব, মুশফিক, রিয়াদকে বাদ দিতে পারছি না। মোসাদ্দেককে আপনি বাদ দিতে পারবেন না, মুস্তাফিজকে বাদ দিতে পারবেন না, ক্যাপ্টেন মাশরাফিকে বাদ দিতে পারবেন না, আপনি মিরাজকে বাদ দিতে পারবেন না, সৈকতকে বাদ দিতে পারছি না, সাব্বিরে বাদ দিতে পারছি, তো 11 জনের কাউকেই বাদ দিতে পারছি না। সমস্যাটা ইচ্ছা করলেই তো বদলানো যায় না। আমাদের পাইপলাইনে অনেক খেলোয়াড় আছে। 26 এপ্রিল ইংল্যান্ড যাবে মাশরাফির দল। আইপিএল খেলার কারণে সাসেক্সে 2 প্রস্তুতি ম্যাচে থাকছেন না সাকিব, মুস্তাফিজ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুশফিক নাইমের সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে 68 রানে। আরেক ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 7 উইকেটের জয় পেয়েছে আবাহনী। এছাড়া ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নকে 4 উইকেটে হারিয়েছে প্রাইম দুলেশ্বর। বিকেএসপির 4 নম্বর মাঠে শুরুতে রূপগঞ্জকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় শেখ জামাল পেসাররা। তবে তাদের উৎসব ম্লান হয়ে গেছে মুশফিক নাইমের প্রতিরোধে। তৃতীয় উইকেটে দুজনের রেকর্ড 225 রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় ধানমন্ডির ক্লাবটি। শুরুতে সময় নিয়েছেন মুশি, সেট হবার পর শট খেলেছেন উইকেটের চারপাশে। ক্যারিয়ারের 8ম লিস্ট এ সেঞ্চুরি তুলে থামেন 134-এ। নাইমের ব্যাট থেকে আসে 103। 306 রানের টার্গেটে শুরুতেই ব্যর্থ অভিজ্ঞ ইমরুল কায়েস। এরপর ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি শেখ জামাল ব্যাটসম্যানরা। পাশের 3 নম্বর মাঠে শক্তিশালী আবাহনীর সামনে দাঁড়াতে পারেনি নবাগত পার্টেক্স। দলে নেই বড় তারকা, তরুণরাও ছাড়িয়ে যেতে পারেননি নিজেদের।
সাইফুদ্দিন সানজামুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পার্টেক্সের ইনিংস থামে 234-এ। মাঝারি টার্গেট চাপে পরিণত হতে দেয়নি আবাহনীর মিডল অর্ডার। নাজমুল শান্ত, মাহমুদুল্লাহর দাপুটে ব্যাটিংয়ে সহজ জয় পায় চ্যাম্পিয়নরা। 150 রান জুটির পর ক্যারিয়ারের প্রথম লিস্ট এ সেঞ্চুরি তুলে শান্ত অপরাজিত থাকেন 101-এ। 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে মাহমুদুল্লাহ করেন 77 রান। উইকেটটা খুবই ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল আমার কাছে যেটা মনে হয়। আর তুলনামূলকভাবে আমরা বোলিং প্রথমে একটু এলোমেলো হয়েছে, বাট পরে ভালো কামব্যাক করছি। সো ওভারঅল সব কিছু মিলে ভালো হয়েছে। ফতুল্লায় 2 ওপেনার 113 রান যোগ করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ব্রাদার্স থামে 246 রানে। প্রথম ম্যাচে 5 উইকেটের পর এবার 4 উইকেট নেন আরাফাত সানি। জবাবে ইমতিয়াজ হোসেনের 99 রানে 9 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে মুশফিকুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে অনবদ্য মিস্টার ডিপেন্ডেবল প্রথম ম্যাচে 75-এর পর দ্বিতীয় ট্রাই করেছেন 134। শেখ জামালের বিপক্ষে ম্যাচে নাইম ইসলামকে সাথে নিয়ে গড়েছেন 225 রানের জুটি। ট্রাই নেশন আর চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে খুব কম সময় জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে ক্লাবগুলো। অন্তর্বর্তীকালীন সুযোগটা কাজে লাগাতে তৎপর মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে 75-এর পর দ্বিতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি। বিকেএসপিতে শুরুর বিপর্যয় বড় হয়নি মুশফিক নাইমের দৃঢ়তায়। 115 বলে সেঞ্চুরির পর মুশি থেমেছেন 134-এ। সাথে নাইমের 103 রানের ইনিংসে তৃতীয় উইকেটে যোগ করেন 225, প্রিমিয়ার লিগে যা দ্বিতীয় সর্বোচ্চ। প্ল্যান তো অবশ্যই ছিল যে আর্লি যেহেতু 2 উইকেট আমাদের হারিয়ে গিয়েছিল, তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে অ্যাটলিস্ট প্রথমে 10-12টা ওভার যেন আমরা একটু ইজি সময় নিই, কারণ এই উইকেটে বা এই মাঠটা একটু এমনিও ছোট, তো আমরা পরে ক্যাচ আপ করতে পারবো। আর আমাদের উইকেট হাতে থাকলে আর আমাদের লম্বা ব্যাটিং লাইন আপ আছে, তো আমাদের এটাই ছিল মেইন প্ল্যান যে আমরা সেট হয়ে নিই আগে। তো আমরা লো রিস্ক শট খেলে সেট হয়েছি, তারপরে চেষ্টা করেছি যখন সেট হয়ে তখন নিজের স্ট্রেংথ অনুযায়ী খেলতে। শুধু মুশিই নয়, লিগে রানের মধ্যে আছেন মোসাদ্দেক, মাহমুদুল্লাহরা। জাতীয় দল সতীর্থদের ফর্ম আশাবাদী করছে টাইগারদের টেস্ট স্কিপারকে। অ্যাটলিস্ট ডোমেস্টিকে যারা খেলেন তাদের কাছ থেকে যদি আমাদের ডিফারেন্সটা না থাকে, তাহলে আমাদের ন্যাশনাল টিমে খেলার প্রায়োরিটিটা অন্যরকম হয় না আসলে। তো সেদিক থেকে বলবো যে আমাদের সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখা উচিত, এবং আল্লাহর রহমতে সবাই রান করছে, তো এটা ভেবে খুবই ভালো লাগছে। এবং যার সামনে যারাই চান্স পাবে ট্রাই নেশন এবং এশিয়া কাপে, চেষ্টা করবো যেন ওইখানেও সেই রানটা করার। লঙ্কা সফরের রঙিন পোশাকে বিবর্ণ মুশফিক ছন্দ ফিরে পেয়েছেন। ট্রাই নেশন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার নম্বর 1-এর দুরন্ত ফর্ম নির্ভর রাখতে পারে ম্যানেজমেন্টকে। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবের আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেশন। প্রিমিয়ার লিগে খেলতে হলে আবারও টপকাতে হবে চ্যাম্পিয়নশিপ লিগের বাধা। আর্থিক ও সাংগঠনিক ঝামেলা থাকায় এবার না খেলে পরের বছর থেকে বিপিএল এ অংশ নেওয়ার আবেদন করেছিল ক্লাবটি। এদিকে অনূর্ধ্ব 23 দলকে প্রাধান্য দিয়ে জাতীয় দল গঠন করতে চায় বাফুফে। সেই লক্ষ্যে 10 দিনের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন। চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়েও উন্নতি হচ্ছে না। ক্লাব লাইসেন্সিং পূরণে ব্যর্থ হওয়ায় প্রিমিয়ার লিগে খেলতে পারছে না ফকিরেরপুল ইয়ং মেন্স। বিপিএল এর পরবর্তী মৌসুমে অংশ নেওয়ার আবেদন করেছিল তারা, তবে ক্লাবটির অযৌক্তিক আবেদনে সাড়া দেয়নি ফেডারেশন। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণ করবে। ক্লাবটির কারণে ফুটবলারদের যে আর্থিক ক্ষতি হয়েছে সে বিষয়ে ফেডারেশনের নেই মাথা ব্যথা। ফকিরেরপুলের সাথে চুক্তি থাকায় দলবদলে অংশ নেয়নি তারা। ফকিরেরপুলের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন আবার নতুন করে দল খুঁজতে হচ্ছে তাদের। তারা মুক্ত খেলোয়াড় হিসাবে যে কোনো ক্লাবেই চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণকারী দলের যে কোনো ক্লাবে তারা অংশগ্রহণ করতে পারবে। ফকিরেরপুল সরে দাঁড়ানোই 12 দল নিয়ে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এদিকে জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে উঠে পড়ে লেগেছে ফেডারেশন। যদিও সেপ্টেম্বরের আগে কোনো ম্যাচ নেই বেঙ্গল টাইগারদের। জুলাইয়ে এএফসি কাপে খেলতে যাবে অনূর্ধ্ব 23 দল। জুলাই মাসে আন্ডার 23 যে এএফসি কাপ খেলা যেটা হবে প্যালেস্টাইনে 19, 21, 23-এ, সেটার প্রস্তুতিমূলক। সেজন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি আগামী 10 দিনের মধ্যে আমরা একজন হেড কোচ নিয়োগ করব। বঙ্গবন্ধু গোল্ড কাপ হবে 18 ডিসেম্বর। আসরকে সামনে রেখে সেপ্টেম্বরে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ফেডারেশনের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নির্মাণ না হলে সাভারের ট্যানারিতে উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। গ্যাস বিদ্যুৎ সংযোগ নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি। ট্যানারি শিল্প নিয়ে সকালে মতবিনিময় সভায় এই দাবি জানান সংগঠনের নেতারা।
আদালতের নির্দেশে 8 এপ্রিল হাজারীবাগে ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পরিবেশ অধিদপ্তর। ট্যানারি মালিকদের কারখানা সরিয়ে নিতে বলা হয় সাভারের চামড়া শিল্পনগরীতে। তবে চামড়া শিল্প সংশ্লিষ্টরা বলছেন সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি এখনো পুরোপুরি চালু হয়নি। এতে আন্তর্জাতিক বাজার ধরতে সমস্যায় পড়তে হবে তাদের। তাই দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনে নামবেন তারা। সিইটিপি যদি আন্তর্জাতিক মানসম্মত না হয় তাহলে কিন্তু বিদেশি ক্রেতারা আমাদের থেকে চামড়া কিনবে না। আমাদের 9 দফা দাবি যাতে অচিরে বাস্তবায়ন করা হয়, না হলে সারা বাংলাদেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা রপ্তানি সহ সকল কার্যক্রম সাভারে যে কয়টি ট্যানারি শুরু করেছে আপনার বিশেষত ওয়েটগুলো, সেই ওয়েটগুলো প্রোডাকশন আমরা বন্ধ করে দেব। তাহলে দেখবেন ব্যবসায়ীদের অভিযোগ সাভারের চামড়া শিল্প নগরীতে এখনো অনেক প্লটে গ্যাস সংযোগ দেওয়া হয়নি, তাই এখানে বিনিয়োগ নিয়ে চিন্তিত তারা। কিন্তু আমরা এখনকার যে অবস্থান দেখতেছি, এখানে আমরা তো কাস্টমার হারিয়ে ফেলেছি। আমরা কাস্টমারগুলো আনতে তো আমাদের লম্বা সময় লাগবে। সেই নিত্য নৈমিত্তিক কাজগুলো আমাদেরকে তারা দিচ্ছে না, বিধায় এগুলোই আমরা দাবির মুখে নিয়ে আসতেছি। এগুলো ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন হাজারীবাগে উৎপাদন বন্ধ করে দেয়া হলেও সাভারের শিল্পনগরীতে এখনো জমি নিবন্ধন পাননি অনেকেই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতি। আর বিরতি পর জানিয়ে ফিরছি। গণভোটে জিতলেও তুর্কি প্রেসিডেন্টের সামনে কঠিন সময়, পার্লামেন্ট নির্বাচনে শক্ত লড়াইয়ের আভাস। রাত 9:45 আমরা ফিরলাম। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা ফার্মের মুরগি। ওবায়দুল কাদের কথা বলেছেন। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। নুসরাত বলেছেন আওয়ামী লীগের উচিত অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেয়া। আবু বলছেন দল ভারী করার জন্য নিজেরাই অনুপ্রবেশকারীদের দলে প্রশ্রয় দিয়েছেন। মুশারফ বলেছেন অনুপ্রবেশকারীরা সব দলের কাছ থেকে সুবিধা নিয়ে দেশে দুর্নীতি করে বেড়াচ্ছে। আর ফাহমিদা বলছেন অনুপ্রবেশকারীদের কাছ থেকে সুবিধাগুলো আবার আপনারাই নিচ্ছেন। নকিব বলছেন অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য কখনোই ভালো হয় না, রাজনীতিবিদদের সচেতন হওয়া উচিত। ইউসুফ বলছেন অনুপ্রবেশকারীদের ঠেকাতে না পারলে রাজনীতি কলুষিত মুক্ত হবে না। তুহিন বলছেন অন্য দলের নেতাকর্মীদের দলে ভিড়িয়ে আবার তাদের সমালোচনা করে প্রশংসা নেওয়া হচ্ছে। জায়েদ বলছেন শুধু সমালোচনা নয়, দল থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেখান। মধুমিতা বলছেন সত্য কথা বলায় ওবায়দুল কাদেরের প্রশংসা করা উচিত। আকাশ বলছেন অনুপ্রবেশকারীরাই রাজনৈতিক সুবিধা নিয়ে জঙ্গি সহ নানা অপকর্মে লিপ্ত। নানা ধরনের মতামত এর মধ্যে আছে। তবে আমার কাছে ওবায়দুল কাদেরের মন্তব্যটার মধ্যে উনি কতটা প্রশংসা পাবেন কতটা নিন্দা পাবেন তা আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হিসেবে কাউকে অনুপ্রবেশকারী, কাউকে কাউয়া, কাউকে ফার্মের মুরগি, তিনি বেশ পক্ষী, মানে ওবায়দুল কাদের বেশ পক্ষী বিশারদ হয়ে উঠেছেন। মানে পাখির বাইরে কোনো কিছু চিন্তা করতে পারছেন না, মুরগি, কাক। কিন্তু আমার ধারণা টেলিভিশন ক্যামেরার সামনে এই ধরনের কথা না বলে এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর যদি নিজে থেকেই ব্যবস্থা করতেন সেটি হয়তো দলের জন্য ভালো হতো। না, দলের জন্য ভালোটা উনি বুঝতে পারেন, উনি টেলিভিশনের সামনে এগুলি বলাই দলের জন্য ভালো। টেলিভিশনের সামনে এবং বিশেষ করে বড় বড় সভাগুলোতে যেগুলোতে আসলে উনি আজকে যেভাবে নিম নেতা পাতি নেতার কথা বলছিলেন, যারা তালে দিচ্ছিল তারাও আসলে হয়তো সেই নিম নেতা পাতি নেতা, এটা দেখে একটু মজাই লাগছিল। যাই হোক, আমরা পরের খবরটিতে যাই। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর প্রশ্নে রোববারের গণভোটে খুব সামান্য ব্যবধানে জয় পেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে শক্ত লড়াইয়ে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমন পরিস্থিতিতে বিরোধী পক্ষের উপর এরদোয়ান কড়াকড়ি আরো বাড়বে বলে আশঙ্কা তাদের। 80-র দশকের শেষ সময় থেকে তুরস্কে বসবাস করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক গ্যারেথ জেনকিন্স। কিন্তু এবারের মতো ভোটের এমন পরিস্থিতি আর দেখেননি বলে জানান তিনি। বলেন বিরোধী শিবিরকে অনেক চাপের মধ্যে রাখার পরও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের আগে সেই চাপ আরো বাড়তে পারে বলে আশঙ্কা তার। গণভোটের আগে সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, অনেককে কারাবন্দীও করা হয়। যারা মুক্ত ছিলেন তাদের উপর কড়াকড়ি আরোপ করে সরকার। এমন পরিস্থিতিতে যখন প্রেসিডেন্ট কেবল 51% সমর্থন আদায়ে সফল হয়েছেন, তখন বুঝতে হবে সামনের দিনগুলিতে আরো প্রতিকূলতা অপেক্ষা করছে। গণভোটের ফল এরদোয়ার পক্ষে যাওয়ায় প্রধানমন্ত্রীর বদলে দেশ শাসনের নির্বাহী ক্ষমতা পাবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভা গঠনের পাশাপাশি 2/3 বিচারক নিয়োগের ক্ষমতা পাবেন তিনি। ডিক্রি জারি করে আইন পাশের ক্ষমতা রাখবেন বিচারকেরা। সেই সঙ্গে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে জরুরি অবস্থা ঘোষণার অধিকারও পাবেন তারা। এছাড়া মন্ত্রিসভার সদস্যদের তলব করা সহ বেশ কিছু অধিকার হারাবে পার্লামেন্ট।
2019 সালে হবে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। গণভোটের আগে ধরে নেওয়া হয়েছে হ্যাঁ ভোট জিতলে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে যাবেন এরদোয়ান। কিন্তু প্রেসিডেন্টের বর্ধিত ক্ষমতা উপভোগ করতে এই নির্বাচনে জয় পেতে হবে তাকে। রোববারের গণভোটে অল্প ব্যবধানে জয়ী হওয়ায় এই নির্বাচনে নিজের অবস্থান প্রমাণ করতে হবে তুর্কি প্রেসিডেন্টকে। এরপর 5 বছর করে সর্বোচ্চ 2 মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট। 2014 সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন রিসেপ তাইপ এরদোয়ান। এর আগে 1 দশকেরও বেশি সময় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজকের এই গণভোটে জয় পাওয়ার ফলে কামাল আতাতুর্ক এবং ইসমে তিনুনের পরে বলা হচ্ছে যে এরদোয়ান সবচেয়ে শক্তিশালী নেতা বা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এই গণভোটে জয়ের ফলে সবচেয়ে বেশি যে সমস্যাটা আমার মনে হচ্ছে যে তুরস্কের সাথে পশ্চিমের দ্বন্দ্বটা আরো অনেক বেশি, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দ্বন্দ্বটা আরো বেশি। হ্যাঁ, আপনি কি বলেছেন যে মানে এরদোয়ান প্রায় এরশাদ, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের সমান ক্ষমতার অধিকারী হয়ে যাবেন এই গণভোটের ফলে। আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের যে ক্ষমতার যে একটা ভারসাম্য, চেক এন্ড ব্যালেন্স ছিল, সেই চেক এন্ড ব্যালেন্সটা আসলে পুরোপুরি প্রেসিডেন্টের দিকে ঝুঁকে যাচ্ছে। প্রেসিডেন্ট ইচ্ছা করলে জরুরি ক্ষমতা দাঁড়িয়ে করতে পারবেন। আরো একটি বিষয় যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো ক্ষমতা মানে সম্পর্ক রাখতে পারতেন না, সেই ক্ষমতা রাখতে পারবেন। জরুরি অবস্থা যেটি পার্লামেন্ট আসলে ঠিক করতো সেটি তিনি এককভাবে করতে পারবেন। তারপরে তিনি দিতে পারবেন। মন্ত্রী কোনো দ্বিতীয় মেয়াদে সংক্ষিপ্ত নির্বাচন করে তিনি আসলে আরো সময় 2029 পর্যন্ত প্রেসিডেন্ট থাকার পথ ওনার অলরেডি সুগম হয়ে গেছে, সেটা আছে। এবং তিনি যেহেতু সর্বোপরি ক্ষমতার অধিকারী, তিনি যদি 2028 সালের ফেব্রুয়ারি মাসে ঠিক করেন যে ঠিক আছে আমি আবার আরেকটা ইলেকশন দিয়ে আরেক পর্ব বাড়িয়ে নেব, সেটাও তিনি পার করতে পারবেন। এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তার ক্ষমতা এতখানি হয়েছে যে সেটিতে আসলে মানে একচ্ছত্র, কিন্তু খুবই গতকালকের জয়টা কিন্তু খুবই মার্জিনাল ছিল। এবং আমরা যদি বিভিন্ন বিশ্লেষণ যারা করেছেন তারা অনেকে কিন্তু ভোট রিগিং এর অভিযোগও আনছেন। ভোট রিগিং যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে মাত্র 2% ব্যবধানে যেটা মানে 51.37% এবং 48.63% মধ্যে, মানে আসলে ব্যবধান আসলে 1% মতো, কারণ এদিকে না পরে এদিকে হলেই। যাই হোক, আমরা দেখি পরবর্তীতে কোন দিকে যায় তুরস্কের অবস্থা। অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। প্লাস্টিকের বোতল থেকে নয়, বিশেষ ধরনের বুদবুদ থেকে খাওয়া যাবে পানি। প্লাস্টিক বর্জ্যের সমস্যা থেকে বিশ্বকে মুক্তি দিতেই এই উদ্ভাবন। ব্রিটেনে ইম্পেরিয়াল কলেজের 3 শিক্ষার্থীর তৈরি ফুড গ্রেড বুদবুদ চিবিয়ে খেলে কোনো স্বাস্থ্য ঝুঁকিও নেই। এই ছিল রাতনাটা বাংলাদেশ আয়োজনে। আজকে রাতনাটা বাংলাদেশ শেষ করব ক্যালিফোর্নিয়ার এক্সট্রিম এয়ার রেসের কিছু ছবি দেখিয়ে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।